এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৬৪ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৬ নম্বরে বলা হয়েছে ৬ সমস্ত ৫-এর ২ মিটার তার যদি আমরা ৫-এর ৪ মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে। দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আমাদের কাছে ৬ সমস্ত ৫-এর ২ মিটার লম্বা একটি তার আছে। এখন এই তারটাকে যদি আমরা ৫-এর ৪ মিটার করে টুকরা করি তাহলে মোট কতগুলো টুকরা হবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করতে পারি, তাই না? দেখো, যেহেতু আমাদের মোট তার রয়েছে ৬ সমস্ত ৫-এর ২ মিটার, যার কারণে আমরা কী করতে পারি, এইটাকে অর্থাৎ ৬ সমস্ত ৫-এর ২ মিটারকে আমরা এই যে ৫-এর ৪ মিটার রয়েছে এই ৫-এর ৪ মিটার দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে এখানে মোট কতগুলো টুকরা হবে। তাহলে ৬ নম্বর দিয়ে আমরা কী লিখতে পারি? আমরা ৬ নাম্বার দিয়ে লিখতে পারি ৬ সমস্ত ৫-এর ২ মিটার তার। আচ্ছা, আমরা লিখতে পারি হচ্ছে ৬ সমস্ত ৫-এর ২ মিটার তারকে ৫-এর ৪ মিটার করে ৫-এর ৪ মিটার করে টুকরা করলে মোট টুকরা হবে। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে মোট কত টুকরা হবে, তাই না? আমরা লিখবো হচ্ছে মোট টুকরা হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে ৬ সমস্ত ৫-এর ২ মিটার এটিকে আমরা ভাগ করব কত দ্বারা? ৫-এর ৪ মিটার দ্বারা। তাহলে আমরা লিখবো হচ্ছে ৬ সমস্ত ৫-এর ২, এটাকে আমরা ভাগ করব হচ্ছে কত দ্বারা? 5-এর 4 দ্বারা। আমরা লিখবো হচ্ছে 5-এর 4 এবং শেষে লিখবো কি? শেষে লিখবো হচ্ছে এতটি। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে কত টুকরো হবে। তাহলে আমরা এইটিকে যখন আমরা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কতগুলো বা কয়টি টুকরা হবে, যার কারণে আমরা শেষে কিন্তু লিখে দিলাম টি। আচ্ছা, এবারে দেখো, যদি আমরা এই ভাগ অঙ্কটিকে একটু সমাধান করি, আমরা নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দেবো। দেখো, আমরা কিন্তু এর আগে শিখেছি যে কোনো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ভগ্নাংশকে এইভাবে মিশ্র অবস্থায় রেখে কিন্তু কাজ করতে পারি না। দেখো, এই যে ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ, তাই না? এটিকে আমাদের শুরুতে কী করতে হবে? একটি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এটি কিন্তু খুবই সহজ। দেখো, এই যে ৬ রয়েছে, ৬-এর সাথে নিচের সংখ্যাকে আমরা গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করে দেব, তাহলেই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। দেখো কীভাবে, 6-এর সঙ্গে যদি নিচের এই 5কে আমরা গুণ করি, দেখো 6 এবং 5কে গুণ করলে হয় ৫-৬ 30। এই যে 30 পাচ্ছি, 30-এর সঙ্গে উপরে রয়েছে কত? 2। তাহলে 30-এর সঙ্গে এই 2কে যদি আমরা যোগ করে দিই, কারণ উপরের সংখ্যাকে যোগ করতে হয়, 30 এবং 2 মিলে হয়ে যায় 32। এই যে 32 পাচ্ছি, এই 32কে আমরা কোথায় লিখব? হ্যাঁ, আমরা কিন্তু উপরে লিখে দেবো, তাই না? উপরে লিখে দেবো আমরা 32। আমরা কিন্তু এর আগেও শিখেছি। আচ্ছা, এবারে নিচে যে 5 রয়েছে, এই 5 কিন্তু একই রকমভাবেই নিচে রয়ে যাবে। এই 5-এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাই না? তাহলে এখন আমরা পাচ্ছি 5-এর 32। তাহলে এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এখন উপরে একটি সংখ্যা পাচ্ছি, নিচে একটি সংখ্যা পাচ্ছি, এই পাশে কিন্তু আর কিছুই নেই, তাই না? এবারে দেখো, পাশে রয়েছে ভাগ, আমরা একটি ভাগ একই রকমভাবে রেখে দিলাম, এই পাশের সংখ্যাটিকেও আমরা একই রকমভাবে রেখে দিলাম, আমরা লিখব 5-এর 4। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবার আমরা কি করব, নিচের লাইনে এসে যদি এই ভাগটাকে সমাধান করি, আমরা জানি কি, যে কোনো ভাগের ক্ষেত্রে, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কিন্তু এই ভাগটাকে আমরা কি করে ফেলি? আমরা কিন্তু উল্টো করে ফেলি, তাই না? অর্থাৎ উল্টো মানে কি, ভাগের উল্টো হচ্ছে গুণ, তাই না? ভাগটাকে কিন্তু আমরা গুণ করে ফেলি। তাহলে আমরা এবারে কি করব, এখানে যা আছে আমরা ঠিক একই রকমভাবে রেখে দেবো, আমরা লিখে দেবো হচ্ছে 5-এর 32। এবারে এই যে ভাগ আছে, ভাগটা হয়ে যাবে কি? ভাগ হয়ে যাবে গুণ। এখন ভাগ যদি গুণ হয় তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটি রয়েছে এটিও কিন্তু উল্টো হয়ে যাবে। দেখো, ভাগের উল্টো কিন্তু গুণ, তাই না? মানে বিপরীত কিন্তু গুণ। তাহলে ভাগ যদি বিপরীত হয়ে গুণ হয়ে যায় তাহলে ভাগের পাশে যে ভগ্নাংশটি রয়েছে এটিও কিন্তু উল্টো হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। এটিকে কিভাবে বিপরীত করব? এই দেখো, এখানে কিন্তু উপরে রয়েছে 4, এই 4টা চলে যাবে নিচে এবং নিচে যে 5 রয়েছে 5 চলে যাবে উপরে। তাহলে আমরা এই 4কে লিখবো এবারে নিচে, 5কে লিখবো উপরে। আগে ছিল 5-এর 4, এখন হয়ে গেল 4-এর 5। দেখো কত সহজ।
এবারে আমরা কিন্তু চাইলে এই যে লাইনটি তৈরি করেছি এই লাইনে বসেও কাটাকাটি করতে পারি, অথবা নিচের লাইনে এসেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা যদি নিচের লাইনে চলে যাই, দেখো এই লাইনে আমরা কাটাকাটি করলাম না, আমরা নিচের লাইনে চলে গেলাম। তাহলে আমরা কি করব, এই উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে কিন্তু আমরা এবারে গুণ করব, তাই না, যেহেতু মাঝখানে গুণ রয়েছে। হ্যাঁ, উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করব, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে আমরা গুণ করব। আচ্ছা, উপরে রয়েছে 32 এবং 5, তাই না? তাহলে এই দুটিকে যদি আমরা গুণ করি, গুণ করলে কত হয় দেখো, 32 এবং 5কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 5 দুগুণ 10, 10-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1, 5 এবং 3কে গুণ করলে হয় 5 15, 15 এবং হাতের 1 মিলে হয়ে যায় 16। তাহলে আমরা মোট পাচ্ছি 160, তাই না? আমরা উপরে লিখে দিব 160, যেহেতু এই উপরের দুটি সংখ্যাকে গুণ করে 160 পাচ্ছে, যার কারণে এটিকে কিন্তু আমরা উপরেই লিখে দিব। এবং নিচে বলা হয়েছে 5 গুণ 4, অর্থাৎ এই দুটিকে যদি গুণ করি তাহলে হয় 4 5 20। আচ্ছা, এবারে দেখো আমরা উপরে পাচ্ছি 160, নিচে পাচ্ছি 20। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা, এবারে কিন্তু আমরা কাটাকাটি করবো, তাই না? আচ্ছা, আমরা দেখব এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 160কেও কাটতে পারবো, আবার 20কেও কাটতে পারবো, অর্থাৎ ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? এমন কিন্তু অনেক সংখ্যা রয়েছে বন্ধুরা, যেমন 2 রয়েছে, 2 দ্বারাও আমরা এই দুটিকে কাটতে পারবো, 5 রয়েছে, 5 দ্বারাও দুটিকে কাটতে পারবো, আবার 10 দ্বারাও কিন্তু কাটতে পারবো। ঠিক আছে, 10 দ্বারাও কিন্তু আমরা এই দুটিকেই কাটতে পারবো। ঠিক আছে, আবার আমরা 20 দ্বারাও কাটতে পারবো, আমাদের যেটি দ্বারা খুশি আমরা কিন্তু সেটি দ্বারাই কাটতে পারি। আমরা যা দ্বারাই কাটি না কেন, উত্তর কিন্তু আমাদের একই রকমই হবে। আচ্ছা, আমরা যদি 10 দ্বারা কাটি, দেখো 10 দ্বারা যদি আমরা 160কে ভাগ করি, তাহলে কয়বার ভাগ যায়? আমরা পাবো হচ্ছে 16। তোমরা আলাদা জায়গাতে চাইলে কিন্তু ভাগ করে দেখতে পারো। তাহলে 10 দ্বারা 160কে ভাগ করে পাচ্ছি 16, আমরা এটিকে কেটে দিয়ে লিখে দিলাম 16। এবারে আবার 10 দ্বারাই কিন্তু 20কে আমাদের ভাগ করতে হবে, কারণ আমরা জানি উপরের সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করব, নিচেরটাকেও কিন্তু ঠিক একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। তাহলে 10 দ্বারাই যদি 20কে ভাগ করে কয়বার ভাগ যায়, আমরা পাবো হচ্ছে 10 একে 10, 10 দুগুণ 20, অর্থাৎ 2 বার ভাগ যাবে, আমরা পাবো হচ্ছে 2, লিখে দিলাম 2। এখন উপরে পাচ্ছি 16, নিচে পাচ্ছি 2। এবারে দেখো তো আরও কাটাকাটি করা যায় কিনা, আবারও কিন্তু কাটাকাটি যায় বন্ধুরা। কত দ্বারা কাটাকাটি করা যায়? আমরা কিন্তু 2 দ্বারা 16কেও কাটতে পারবো, আবার 2 দ্বারা 2কেও কাটতে পারবো। যতবার কাটা যাবে ততবারই কিন্তু আমরা কাটাকাটি করব। আচ্ছা, 2 দ্বারা যদি 16কে কাটি তাহলে কয়বার কাটা যাবে? আমরা জানি 2 দ্বারা 16কে কাটলে আমরা পাবো হচ্ছে 8, এবং 2 দ্বারা 2কে কাটলে হচ্ছে আমরা পাবো হচ্ছে কত, 2 1 2, অর্থাৎ 1 পাবো কিন্তু, তাই না? তাহলে আমরা উপরে পাচ্ছি 8, নিচে পাচ্ছি 1। তাহলে এই যে দেখো এখন কিন্তু আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে এই যে 8-এর উপরে পাচ্ছি 8, নিচে পাচ্ছি 1, তাহলে এটিকে আমরা কীভাবে করে লিখবো? আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যদি 1 থাকে তাহলে সেই 1টাকে কিন্তু কখনো লিখতে হয় না। ঠিক আছে, আমরা শুধুমাত্র উপরে যে 8 পেয়েছি, এই 8কে কিন্তু আমরা এখানে লিখে দেবো। এই যে 8 লিখলাম, এই 8-এর নিচেই কিন্তু আমরা মনে মনে ধরে নেই কি একটি 1 রয়েছে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে আমরা একটি 1 ধরে নেই, যার কারণে সেই 1টিকে কিন্তু কখনো লিখতে হয় না। এই যে 1 আমরা পেয়েছি, এটিকে কখনো আমরা লিখবো না। 1-এর চেয়ে বড় যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু সেটিকে অবশ্যই আমাদের এই নিচে লিখতে হতো। ঠিক আছে, তাহলে এই যে 8 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এই যে 8টি পাচ্ছি, এই 8টি দ্বারা কি বোঝায়? অর্থাৎ আমরা মোট টুকরো পাবো হচ্ছে কয়টি? 8টি। এই তারকে যখন আমরা 5-এর 4 মিটার করে টুকরো করব, তখন আমরা মোট 8টি টুকরো পাবো। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 8 টুকরো। আশা করি সকলেই খুবই সহজে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো এবারে যদি আমরা 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 7-এর 9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4-এর 3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 7-এর 9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4-এর 3 ডেসিলিটার রং লাগে। তাহলে আমাদের এবারে বের করতে বলা হয়েছে যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। এটিকেও কিন্তু আমরা খুবই সহজে সমাধান করতে পারি। দেখো কিভাবে। আচ্ছা, আমাদের আগে দেখতে হবে, আমরা জানি যে কথার অঙ্কের ক্ষেত্রে আমাদের শুরুতে একটি বিষয় কিন্তু বুঝতে হয়, সেটি হচ্ছে প্রশ্নে কি বের করতে বলা হয়েছে সেটি কিন্তু আগে আমাদের ধরতে হবে। আমরা যদি এটিকে ধরতে পারি তাহলে কিন্তু খুব সহজে এই অঙ্কগুলোকে আমরা সাজাতে পারবো। আচ্ছা দেখো, এইখানে আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে, অর্থাৎ কত বর্গ মিটার। এই বর্গ মিটারের হিসাবটা কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এই অঙ্কটাকে আমরা এমনভাবে সাজাবো যেন এই বর্গ মিটারটা শেষে গিয়ে থাকে। ঠিক আছে, তাহলে কিভাবে করে সাজাবো? আমরা জানি কি, আমরা জানি যে বিষয়টি চাওয়া হয় সেটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখি। যেহেতু আমাদের বর্গ মিটার বের করতে বলা হয়েছে, আমরা কিভাবে করে সাজাতে পারি? দেখো এই যে বর্গমিটারের হিসাবে আমাদের এখানে দেওয়া রয়েছে, আমরা লিখতে পারি 4-এর 3 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 7-এর 9
বর্গমিটার। তাহলে কিন্তু বর্গমিটারটা শেষে চলে গেল। এরপর আমরা নিচের লাইনে লিখব সুতরাং 1 ডেসিলিটার দ্বারা রং করা যায়। আচ্ছা, তাহলে 4/3 ডেসিলিটার দ্বারা যতটুকু রং করা যাবে তার চেয়ে 1 ডেসিলিটার দ্বারা কি কম দেয়াল রঙিন করা যাবে নাকি বেশি দেয়াল রঙিন করা যাবে? অবশ্যই কম দেয়াল রঙিন করা যাবে, তাই না? যার কারণে আমরা কি করব, আমরা এই যে 7/9 বর্গমিটার, এই 7/9কে ভাগ করব হচ্ছে 4/3 ডেসিলিটার দ্বারা। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। তাহলে 7 নাম্বার দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা 7 নাম্বার দিয়ে লিখতে পারি 4/3 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় কত বর্গমিটার? আমাদেরকে বলা হয়েছে কিন্তু 7/9 বর্গমিটার, তাই না? 7/9 বর্গমিটার। আচ্ছা, আমরা লিখলাম 4/3 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 7/9 বর্গমিটার। এখন কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে যে 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু দেয়াল রঙিন করা যাবে, তাই না? তাহলে আমরা এবারে 4/3 নিচে লিখব কি, সুতরাং 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়। আচ্ছা, 4/3 ডেসিলিটার রং দ্বারা যেহেতু রঙিন করা যায় হচ্ছে 7/9 বর্গমিটার, তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কি কম দেয়াল রঙিন করা যাবে নাকি বেশি দেয়াল রঙিন করা যাবে? অবশ্যই কিন্তু কম দেয়াল রঙিন করা যাবে। যার কারণে আমরা কি করব, এই 7/9কে আমরা ভাগ করব 4/3 দ্বারা। আমরা এখানে লিখব আমরা লিখব হচ্ছে 7/9 ভাগ 4/3। শেষে বর্গমিটার রয়েছে, আমরা লিখব বর্গমিটার। এবারে দেখো, যদি আমরা এই ভাগ অঙ্কটিকে একটু সমাধান করি, আমরা নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দেবো। এখন আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ভাগ রয়েছে, এই ভাগটাকে কিন্তু আমরা এইভাবে করে রেখে সমাধান করতে পারবো না, তাই না? আমরা জানি ভাগটাকে আমাদের উল্টো করে ফেলতে হয়, অর্থাৎ গুণে পরিণত করতে হয়, তাই না? তাহলে এই প্রথমে যা রয়েছে আমরা কিন্তু এটিকে একই রকমভাবে রেখে দেবো। আমরা লিখবো হচ্ছে 7/9। এবার এখানে রয়েছে ভাগ, এই ভাগ হয়ে যাবে কি, ভাগ হয়ে যাবে বিপরীত, মানে ভাগের বিপরীত হচ্ছে গুণ, ও হয়ে যাবে গুণ। তাহলে ভাগ যদি গুণ হয়ে যায় মানে বিপরীত হয়ে যায়, তাহলে ভাগের পাশে অর্থাৎ ডান পাশে যে ভগ্নাংশটি রয়েছে এটিও কিন্তু উল্টো হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে, তাই না? দেখো, এখানে 3 রয়েছে উপরে, ও চলে আসবে নিচে, 4 রয়েছে নিচে, ও চলে যাবে উপরে। তাহলে আমরা এখানে এই 3 যেহেতু উপরে রয়েছে, ও চলে আসবে নিচে, 4 রয়েছে নিচে, ও চলে যাবে উপরে। আমরা এখন লিখলাম, আগে ছিল 4/3, এখন হয়ে গেল 3/4। আচ্ছা, আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এখন আমরা নর্মালি অর্থাৎ সাধারণভাবে আমরা যেভাবে করে গুণাঙ্ক সমাধান করি সেইভাবে করে কিন্তু এটিকে সমাধান করব, তাই না? আমরা জানি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে উপরে রয়েছে 9 এবং 4, এই দুটিকে যদি গুণ করি তাহলে হয়ে যায় 4×9 36। আমরা উপরে লিখে দেবো 36। নিচে রয়েছে 7 এবং 3, অর্থাৎ 3 এবং 7কে গুণ করলে হয় 3×7 21, আমরা পাচ্ছি 21। এখন দেখো, আমরা এবারে দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 36কেও ভাগ করতে পারবো, আবার 21কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 3 দ্বারা কিন্তু আমরা 36কেও ভাগ করতে পারবো, আবার 21কেও ভাগ করতে পারবো। দেখো, 3 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3×12 36, অর্থাৎ আমরা কিন্তু 12 বার ভাগ করতে পারবো, ঠিক আছে? আমরা 12 পাবো, যার কারণে আমরা এই 36কে কেটে দিয়ে লিখে দিলাম 12। আবার 3 দ্বারাই যদি 21কে আমরা ভাগ করি, কয়বার ভাগ যায়? আমরা জানি 3×7 21, অর্থাৎ 7 বার ভাগ যাবে। আমরা এখানে লিখে দিব 7। তাহলে এখন দেখো তো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 7কেও ভাগ করতে পারবো, আবার 5কেও ভাগ করতে পারবো। বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা কি করবো, এখানে সমান সমান চিহ্ন দিয়ে আমরা নিচে যেহেতু পাচ্ছি 7, আমরা লিখে দেবো 7, উপরে পাচ্ছি 12, আমরা লিখে দিব 12। তাহলে এই যে 7/12 পাচ্ছি, এই 7/12 এবং শেষে যেহেতু বর্গমিটার রয়েছে আমরা লিখে দেব বর্গমিটার। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে 7/12 বর্গমিটার দেয়াল, ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর দিয়ে কিন্তু এই 7/12 বর্গমিটার আমরা লিখে দিতে পারি, ঠিক আছে? এখন দেখো, আমরা যদি বইয়ের যে উত্তরমালা রয়েছে সেখানে যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু উত্তরটি একটু ব্যতিক্রম ধর্মী আমরা দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, ওইখানে যে উত্তরটা দেখতে পাবো ওই উত্তরটাও যদি আমরা লিখি তাতেও আমাদের সঠিক উত্তর হবে, আবার যদি আমরা এতটুকুকে রেখে দিই এটাও কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা, তাহলে ওই উত্তরটাকে আমরা কীভাবে করে বের করবো? দেখো, এই যে 7/12 পাচ্ছি, এখন আমরা কী করবো, এই 7 দ্বারা কিন্তু আমরা 12কে ভাগ করব, ঠিক আছে? আমরা যদি আলাদা জায়গাতে এই ভাগটা করি, দেখো, আমরা 7 দ্বারা যদি 12কে ভাগ করি, দেখো কয়বার ভাগ যায়? আমরা জানি 7 1 7, 7 2 14, 7কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 12-র চেয়ে বেশি হয়ে যাবে। যার কারণে আমরা কী করবো, 1 দ্বারা গুণ করবো, 7 1
7। এই দেখো আমরা নিচে লিখে দিলাম 7। এখন 12 থেকে 7কে বিয়োগ করলে থাকে হচ্ছে কত? থাকে কিন্তু 5, তাই না? আচ্ছা, এই যে 5 পাচ্ছি, এই 5কে কিন্তু আর 7 দ্বারা আমরা ভাগ করতে পারবো না। এখন আমরা কি করব? এই জন্য এই 5টাকে এই 1-এর পাশে উপরে লিখে দেবো আমরা 5, এবং এই যে 7 দ্বারা আমরা ভাগ করেছি, এই 7কে কিন্তু আমরা নিচে লিখে দেবো। তাহলে হয়ে গেল 1 সমস্ত 7-এর 5। এই যে 1 সমস্ত 7-এর 5 পাচ্ছি, এটিকেও কিন্তু তোমরা এখানে নিচে সমান সমান চিহ্ন দিয়ে 1 সমস্ত 7-এর 5 লিখে দিতে পারো, অর্থাৎ উত্তর হিসেবে কিন্তু এটিকেও তোমরা লিখে দিতে পারো। তবে আমরা এটি লিখি কিংবা এই 7-এর 12 লিখি, যেটি লিখি না কেন আমাদের উত্তর কিন্তু দুটিই সঠিক। ঠিক আছে, কারণ এই সংখ্যার যে অর্থ, এই সংখ্যারও কিন্তু ঠিক একই মান। ঠিক আছে, আচ্ছা, আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, 8 নম্বরে বলা হয়েছে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7-এর 6 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? আচ্ছা, আবারও যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন হচ্ছে 2 সমস্ত 7-এর 6 কেজি, অর্থাৎ 5 মিটার একটি লম্বা একটি নল আমাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে এই 5 মিটারটাকে যখন আমরা ওজন করলাম, ওজন দিলাম, তখন আমরা কত কেজি পেয়েছি? আমরা পেয়েছি 2 সমস্ত 7-এর 6 কেজি। ঠিক আছে, এখন আমাদের বের করতে বলা হয়েছে যে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। দেখো একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্নটা করার চেষ্টা করা হয়েছে এখানে, তাই না? আমাদের যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে করা হোক না কেন, আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করার পথ খুঁজে নিব, তাই না? আচ্ছা দেখো, আমাদের যেহেতু বের করতে বলা হয়েছে 1 কেজি ওজনের নল পেতে, অর্থাৎ আমাদের 1 কেজি ওজনের একটি নল দরকার ধরো, হ্যাঁ, তাহলে সেটি পেতে আমাদের কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। আচ্ছা, তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7-এর 6 কেজি। এটিকে যদি আমরা এইভাবে করে বলি, একটু উল্টো করে বলি, দেখো 2 সমস্ত 7-এর 6 কেজির জন্য আমাদের নল কাটতে হবে 5 মিটার, তাই না? দেখো দুইটা কথার কিন্তু একই অর্থ। 2 সমস্ত 7-এর 6 কেজির জন্য নল প্রয়োজন বা নল কাটতে হবে 5 মিটার। তাহলে এখন কিন্তু আমরা বের করতে পারবো যে সুতরাং 1 কেজির জন্য নল কাটতে হবে। এবারে আমরা এই এই 5 মিটারকে যদি আমরা 2 সমস্ত 7-এর 6 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে 1 কেজির জন্য কতটুকু নল কাটতে হবে। আচ্ছা, তাই না? তাহলে আমরা এবারে 8 নাম্বার দিয়ে কী লিখতে পারি? আমরা এবারে 8 নাম্বার দিয়ে লিখতে পারি 2 সমস্ত 7-এর 6 কেজি, 7-এর 6 কেজির জন্য 7-এর 6 কেজির জন্য নল প্রয়োজন আমাদের বলা হয়েছে কয় কেজি, কত মিটার? আমাদের বলা হয়েছে 5 মিটার, তাই না? আমরা লিখলাম কি 2 সমস্ত 7-এর 6 কেজির জন্য নল প্রয়োজন 5 মিটার। আচ্ছা, এই যে এইভাবে করে আমরা সাজালাম, অর্থাৎ মিটারটাকে যে আমরা শেষে নিলাম, এর কারণ কি? কারণ আমাদের প্রশ্নে কিন্তু মিটারের হিসাবটাই বের করতে বলা হয়েছে। তোমরা ভালো করে প্রশ্ন লক্ষ্য করলে দেখো এখানে বলা হয়েছে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু দৈর্ঘ্যের হিসাবটা বের করতে বলা হয়েছে, তাই না? যে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, যার কারণে কিন্তু আমরা এই মিটারটাকে শেষে লিখলাম। আমরা লিখলাম 2 সমস্ত 7-এর 6 কেজির জন্য নল প্রয়োজন 5 মিটার। এখন আমরা লিখব সুতরাং 1 কেজির জন্য আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে 1 কেজি ওজনের জন্য আমরা কতটুকু দৈর্ঘ্যের নল কাটবো, তাই না? আমরা লিখলাম হচ্ছে সুতরাং 1 কেজির জন্য নল প্রয়োজন। আচ্ছা, সবসময় তোমরা একটি বিষয় মনে রাখবে, সেটি হচ্ছে যদি আমাদের 1 কেজির হিসাব বের করতে বলা হয়, তারপরে হচ্ছে 1 লিটারের হিসাব যদি আমাদেরকে বের করতে বলা হয়, একটির হিসাব যদি আমাদেরকে বের করতে বলা হয়, অর্থাৎ যদি 1 থাকে, 1-এর কোনো কিছুর হিসাব যদি আমাদেরকে বের করতে বলা হয়, তখন আমরা কি করব? ভাগ করব। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে আমরা ভাগ করব। আমরা 5 দ্বারা 2 সমস্ত 7-এর 6কে ভাগ করব। ঠিক আছে, আমরা লিখব হচ্ছে 5 ভাগ 2 সমস্ত 7-এর 6, শেষে মিটার রয়েছে, আমরা লিখে দেব মিটার। আচ্ছা, এখন কিন্তু আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে আমরা যদি নর্মালি যে ভাগ করি,
সেই ভাগের নিয়মে যদি এটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা কিন্তু এখানে একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, মানে হচ্ছে কি এর উপরেও কিছু নেই নিচেও কিছু নেই। এখন তো একটু ঝামেলায় আমরা পড়ে গেলাম, তাই না? তবে বন্ধুরা কোনো টেনশনের কিন্তু কিছু নেই, কারণ এই যে পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, পূর্ণ সংখ্যার নিচেই কিন্তু আমরা মনে মনে একটি এক ধরে নিতে পারি, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি এক থাকে, তাই না? তাহলে আমরা এটিকে যদি মনে মনে একটি নিচে এক ধরে নিই, অথবা এই এককে যদি আমরা বসাই, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা উপরে লিখলাম হচ্ছে 5, নিচে লিখলাম 1, তাহলে কিন্তু আমাদের এটি একটি ভগ্নাংশ হয়ে গেল, তাই না? আমাদের সুবিধার্থে কিন্তু আমরা এইভাবে করে তৈরি করে নিতে পারি। এবার দেখো এখানে ভাগ রয়েছে, ভাগটাকে আমরা একই রকমভাবে রেখে দেবো। কেন একই রকমভাবে রেখে দেবো? কারণ এই পাশে যে ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ, তাই না? এটির কাজ আগে আমাদের করে নিতে হবে। আচ্ছা, এটির কাজ কেন করতে হবে? কারণ এই মিশ্র অবস্থায় রেখে কিন্তু ওকে আমরা কোনো কাজে লাগাতে পারবো না, তাই না? ও আমাদের কোনো কাজে দেবে না। এই জন্য আগে আমাদের ওকে এই অবস্থা থেকে পরিবর্তন করতে হবে। আমরা কি করব? এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। আমরা কিভাবে করে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো? এই 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করব। আচ্ছা দেখো, আমরা যদি 2 এবং 7কে গুণ করি, আমরা জানি নিচের সংখ্যাকে গুণ করতে হয়, 7 এবং 2কে গুণ করলে হয় 7 × 2 = 14, 14-র সাথে এই উপরে 6কে যদি আমরা যোগ করে দিই, তাহলে 14 এবং 6 মিলে হয়ে যায় 20। এই যে 20 পাচ্ছি, 20কে কিন্তু আমরা উপরে লিখে দিব, এবং এই নিচে যেহেতু 7 রয়েছে, 7কে কিন্তু আমরা ঠিক একই রকম 7-এর জায়গাতেই রেখে দেবো, অর্থাৎ নিচের সংখ্যার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা এই ভাগের কাজটিকে কি করি, দেখো এখানে শুরুতে রয়েছে হচ্ছে 1/5, আমরা লিখে দিলাম 1/5। এখন আমরা জানি ভাগ কিন্তু হয়ে যায় গুণ, অর্থাৎ বিপরীত হয়ে যায়। তাহলে ভাগ যদি বিপরীত হয়ে গুণ হয়ে যায়, তাহলে ভাগের পাশে যে ভগ্নাংশটি রয়েছে এটি কী হবে? এটিও কিন্তু বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 20 রয়েছে উপরে, 20 চলে আসবে এখানে নিচে, 7 রয়েছে নিচে, 7 চলে আসবে উপরে। আচ্ছা, এটি কিন্তু উল্টো হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা কিন্তু এখন এটিকে গুণ করব, অর্থাৎ উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে আমরা গুণ করব। উপরে রয়েছে 5 × 7, অর্থাৎ আমরা 5 এবং 7কে গুণ করলে হয় 5 × 7 = 35। আমরা উপরে লিখে দিলাম 35, এবং নিচে বলা হয়েছে 1 × 20, অর্থাৎ 1 এবং 20কে গুণ করলে হয় 20 × 1 = 20। আমরা পাচ্ছি 20/35। এবারে আমরা কি করব? এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যার সঙ্গে আমরা 35কেও ভাগ করতে পারি, আবার যে সংখ্যা দ্বারা আমরা 20কেও ভাগ করতে পারি। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 5। 5 দ্বারা আমরা দুটিকেই ভাগ করতে পারি। দেখো, 5 দ্বারা যদি 35কে ভাগ করি, তাহলে আমরা পাই 5 × 7 = 35, অর্থাৎ আমরা কিন্তু 7 পাই। আবার 5 দ্বারাই যদি আমরা 20কে ভাগ করি, কতবার ভাগ চাই? আমরা জানি 4 × 5 = 20, আমরা পাবো হচ্ছে 4। তাহলে আমরা এখানে পাচ্ছি কি? নিচে পাচ্ছি 4, উপরে পাচ্ছি 7। আমরা এখানে সমান সমান দিয়ে লিখতে পারি, নিচে 4 উপরে 7। এখন এই যে 4-এর 7 পাচ্ছি, এটিকেও কিন্তু আমরা উত্তর হিসেবে লিখতে পারি। আবার আমরা এটিকে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, মিশ্র ভগ্নাংশে আমরা কীভাবে করে প্রকাশ করব? নিচের সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে আমরা ভাগ করব। দেখো, নিচে রয়েছে 4, 4কে আমরা 4 দ্বারা আমরা ভাগ করব কাকে? 7কে। উপরে রয়েছে যেহেতু 7, তাহলে আমরা যদি ভাগ করি, দেখো 4 × 1 = 4, আমরা একবার কিন্তু 4 দ্বারা কিন্তু আমরা 7কে একবার ভাগ করতে পারবো, তাই না? 4 × 1 = 4। এখন এই 7 থেকে যদি নিচের 4কে বিয়োগ করি, তাহলে থাকে হচ্ছে আমাদের 3। এখন আমরা কি করব? এই 3কে যেহেতু আর 4 দ্বারা ভাগ করা যাবে না, যার কারণে আমরা এই 3কে 1-এর পাশে উপরে লিখে দেবো 3, এবং এই 4 দ্বারা যেহেতু ভাগ করেছি, 4কে আমরা লিখে দেবো নিচে। তাহলে এখানে হয়ে গেল 1/4 এখন এটিকেও কিন্তু আমরা সমান সমান চিহ্ন দিয়ে এই নিচে কিন্তু আমরা 1/4 এটিকেও লিখতে পারি। আবার এই যে 4-এর 7 পাচ্ছি, এটিকেও কিন্তু আমরা উত্তর হিসেবে লিখতে পারি। আমরা যেটিকেই উত্তর লিখি না কেন, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, দুটিরই কিন্তু একই মান। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষে লিখতে পারি কি? শেষে যেহেতু মিটার ছিল, আমরা লিখতে পারি মিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 1 কেজির জন্য নল কাটতে হবে হচ্ছে 4/7 মিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটিও খুবই সহজে আমরা সকলেই বুঝতে পেরেছি। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 9 নম্বরে বলা হয়েছে হিসাব করো। দেখো, এখানে কিন্তু আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি, আমরা 3টা অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখন এগুলোকে কিন্তু আমাদের হিসাব করে উত্তর বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে যদি কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। আমরা 9-এর 1 নাম্বার যদি লক্ষ্য করে, দেখো এখানে কিন্তু 3টি ভগ্নাংশ রয়েছে, তাই না? এবং 3টি ভগ্নাংশই কিন্তু প্রকৃত ভগ্নাংশ রয়েছে, এবং এই 2টি যে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, দেখো 2টি জায়গাতেই কিন্তু গুণ রয়েছে। তাহলে এই অঙ্কে কিন্তু আমাদের ভেজালের কিচ্ছু নেই, তাই না? আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করতে পারি। আমরা কি করব? আমরা এই যে উপরের 3টি সংখ্যা রয়েছে, এই 3টি সংখ্যাকেই একসাথে আমরা গুণ করব। গুণ করে আমরা উপরে লিখে দেবো, যে সংখ্যাটি পাবো উপরে কিন্তু আমরা লিখে দেবো। আবার আমরা যদি চাই যে আমরা এখানে বসে কাটাকাটি করব,
তাহলে কিন্তু আমরা এই কাটাকাটিটা এই লাইনে বসেও করতে পারি। ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা কিন্তু এটিকে এইভাবে সেইভাবে করে কিন্তু তোমরা সমাধান করতে পারো। দেখো আমরা যদি এই লাইনে বসেও কাটাকাটি করি, আমরা কিভাবে করে কাটাকাটি করব, উপরের যে কোনো সংখ্যার সঙ্গে যদি নিচের যে কোনো সংখ্যার যদি ভাগ আমরা করতে পারি, অর্থাৎ কাটাকাটি করতে পারি, তাহলে কিন্তু সেইভাবেই আমরা কাটাকাটিটা করব। যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে 3, নিচে রয়েছে 6, তাহলে 3 এবং 6কে কিন্তু আমরা 3 দ্বারাই কাটতে পারবো। 3 দ্বারাও আমরা 3কে কাটতে পারবো, আবার 3 দ্বারাই কিন্তু 6কে কাটতে পারবো। দেখো যদি আমরা কাটি, 3 দ্বারা 3কে কাটলে কয়বার যায়, আমরা জানি 3 1 3, আমরা পাচ্ছি হচ্ছে 1। আবার 3 দ্বারা যদি 6কে কাটি কয়বার ভাগ যায়, আমরা জানি 3 1 3, 3 2 6, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 2। আমরা এখানে লিখে দিলাম 2। এবারে দেখো তো আরও কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে কাটাকাটি করা যায় কিনা। দেখো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 15, তাহলে এই দুটি সংখ্যাকেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। 5 দ্বারা কিন্তু দুটি সংখ্যাকে ভাগ যায়। 5 দ্বারা যদি 5কে ভাগ করি, 5 1 5, আমরা পাবো হচ্ছে 1। 5 দ্বারা 15কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5 15, অর্থাৎ 3 পাবো, কিন্তু 3 বার ভাগ যাবে। তাহলে আমরা এবারে লিখে দিলাম 3। এখন দেখো তো আরও কাটাকাটি করা যায় কিনা। আমাদের সবসময় মনে রাখতে হবে উপরে এবং নিচে হলেই হবে। ঠিক আছে, উপরে নিচে হলেই হবে। এই কোণার সঙ্গে যদি এই কোণার সংখ্যাকেও কাটাকাটি করা যায়, তাহলেও কিন্তু আমরা সেটি করতে পারবো। দেখো এখানে রয়েছে 7, এখানে রয়েছে 14, তাহলে এই দুটিকেও কিন্তু আমরা কাটতে পারবো। 7 দ্বারাই কিন্তু দুটিকে কাটতে পারবো, তাই না। 7 দ্বারা যদি 7কে কাটি তাহলে হয় 7 1 7, আমরা পাবো হচ্ছে 1। 7 দ্বারা যদি 14কে কাটি তাহলে হচ্ছে 7 2 14, আমরা পাবো হচ্ছে 2। তাহলে এবারে দেখো আমরা কিন্তু আর কাটাকাটি করতে পারবো না। আমরা উপরে পাচ্ছি 1 1 1, নিচে পাচ্ছি 3 2 2। তাহলে এবারে উপরের 3টি সংখ্যাকে যদি আমরা গুণ করে দিই এবং নিচের 3টি সংখ্যাকে যদি আমরা গুণ করে দিই, দেখো উপরের 3টি 1কে গুণ করলে, 1 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 1 1 1, এর সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 1 1 1, অর্থাৎ আমরা উপরে পাচ্ছি 1। এবং নিচে 3-এর সঙ্গে যদি 2কে গুণ করি, 3 2 6, 6-এর সঙ্গে যদি আরও 2কে গুণ করি তাহলে হয় 6 2 12। আমরা এখানে মোট পাচ্ছি কত, আমরা কিন্তু মোট পাচ্ছি 12 এর 1। আমাদের অঙ্কটা কিন্তু 2 লাইনের সমাধান হয়ে গেল। কিন্তু আমরা যদি এটিকে একটু অন্যভাবে করতাম, অন্যভাবে বলতে কি বোঝায়, আমরা এখানে কাটাকাটি না করে যদি এই বড় 3টি সংখ্যাকে একসাথে গুণ করে এখানে লিখে দিতাম এবং এই নিচের 3টি সংখ্যাকে গুণ করে যদি নিচে লিখে দিতাম, তারপরে এই লাইনে এসে যদি কাটাকাটি করতাম, তাহলেও কিন্তু আমাদের অঙ্কটা হতো। আমরা যেভাবেই করি না কেন আমাদের উত্তর কিন্তু সঠিক হবে এবং একই রকম উত্তরই কিন্তু হবে। ঠিক আছে, এবারে যদি আমরা 2 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 12 এর 7 ভাগ 2 সমস্ত 3 এর 1 গুণ 5 এর 2। দেখো এখানে কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে। সবসময় আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে আগে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে বাকি যা কিছু রয়েছে একই রকমভাবে যদি আমরা রেখে দিই, শুধুমাত্র এতটুকুর কাজ যদি আমরা করি, দেখো আমরা সমান সমান দিয়ে এখানে লিখবো হচ্ছে 12 এর 7, এরপরে ভাগ রয়েছে, ভাগটি একই রকমভাবে রেখে দিলাম। এবারে এটিকে যদি আমরা কাজ করি, দেখো এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে নিব, আমরা জানি এই সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে আমাদের গুণ করতে হয় এবং উপরের সংখ্যাটিকে যোগ করতে হয়, তাই না। তাহলে 2 এবং 3কে গুণ করলে হয় 3 2 6, 6-এর সাথে উপরের 1কে যদি যোগ করে দিই, 6 এবং 1 মিলে হয়ে যায় 7। এই 7কে কিন্তু আমরা উপরে লিখে দেবো এবং নিচে যেহেতু 3 রয়েছে, 3কে কিন্তু একই রকমভাবে আমাদের রেখে দিতে হবে, তাই না। আমরা নিচে রেখে দিলাম 3। এরপরে বাকি যা রয়েছে অর্থাৎ গুণ 5 এর 2, আমরা একই রকমভাবে কিন্তু এটিকেও রেখে দিলাম। এখন দেখো এখানে কিন্তু রয়েছে ভাগ। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু কখনো ভাগ রেখে সমাধান করা যায় না, এটিকে কিন্তু আমাদের গুণে পরিণত করতে হয়, অর্থাৎ উল্টো করে ফেলতে হয়। তাহলে আমরা এবারে যদি এই ভাগের কাজটা করি, দেখো এখানে রয়েছে 12 এর 7, আমরা একই রকমভাবে রেখে দিলাম। এবারে এই ভাগটা হয়ে যাবে গুণ, অর্থাৎ উল্টো হয়ে গেল। তাহলে ভাগ যদি উল্টো হয়ে যায়, ভাগের পাশে যে ভগ্নাংশটি থাকে এটিও কিন্তু উল্টো হয়ে যায়। দেখো এখানে উপরে ছিল 7, এই 7 চলে আসবে নিচে, নিচে ছিল 3 চলে যাবে উপরে। এবারে এখানে রয়েছে গুণ 5 এর 2, আমরা লিখে দিলাম গুণ 5 এর 2। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা কিন্তু চাইলে এই লাইনে বসেও, যেহেতু আমরা এখানে দুটি জায়গাতেই গুণ বানিয়ে ফেলেছি, এখন কিন্তু আমরা চাইলে এখানে বসেও কাটাকাটি করতে পারি উপরে নিচে, অথবা নিচের লাইনে এসেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। তোমাদের যেখানে বসে সুবিধা হয় তোমরা কিন্তু সেখানে বসে কাটাকাটি করতে পারো। তবে এইখানে বসে যদি কাটাকাটি করতে পারো, এখানে সংখ্যাগুলো কিন্তু ছোট ছোট আছে, তাই না। কিন্তু এই 7 3 2 এই 3টিকে যখন আমরা একসাথে গুণ করবো, এটি কিন্তু অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে। আবার এই নিচের 3টিকে যখন গুণ করবো তখন কিন্তু অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে, তখন আমাদের কাটাকাটি করতে কিন্তু একটু অসুবিধা হবে, তাই না। যার কারণে এই লাইনে বসেও কিন্তু আমরা কাটাকাটির কাজটা করতে পারি। দেখো তো কোন সংখ্যার সাথে কোন সংখ্যাকে কাটা যায়, আমরা 7-এর সঙ্গে কিন্তু 7কে কাটতে পারি, তাই না। দেখো 7 এবং 7কে দুটিকেই যদি 7 দ্বারাই আমরা কাটি, 7 দ্বারা 7কে কয়বার ভাগ যায়, আমরা জানি 7 1 7, আমরা পাবো হচ্ছে 1। 7 দ্বারা এই 7কে কাটলে এখানেও আমরা পাবো 7 1
1 7 অর্থাৎ পাবো হচ্ছে 1। এবারে দেখো আর কাটাকাটি যায় কিনা। এই দেখো 3 দ্বারাও কিন্তু আমরা 12কে কাটতে পারবো, আবার 2 দ্বারাও কিন্তু 12কে কাটতে পারবো। আমরা যেটি দ্বারাই কাটি না কেন আমাদের কিন্তু উত্তর একই হবে, যার কারণে যেটি দ্বারা মন চায় তোমরা কিন্তু সেটি দ্বারাই কাটতে পারো। আমরা যদি 3 দ্বারা কাটি, দেখো 3 দ্বারাও 3কে কাটবো, 3 দ্বারা আবার 12কেও কাটবো। 3 দ্বারা 3কে কাটলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 1 এ 3, আমরা পাচ্ছি হচ্ছে 1। আবার 3 দ্বারা যদি 12কে আমরা ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 4 আবার, অর্থাৎ 4বার ভাগ যায়। আমরা এখানে লিখে দিলাম 4। আমি আর একটু বড় করে লিখি, দেখো আমরা এখানে লিখবো হচ্ছে 4। এখন আর কি উপরে নিচে ভাগ যায়? আর কিন্তু ভাগ যায় না। তাহলে আমরা উপরে পাচ্ছি 1 1 2। তাহলে এই উপরে 3টি সংখ্যাকে যদি আমরা গুণ করে দিই, দেখো 1 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 1 1 1, 1 এর সঙ্গে 2কে গুণ করলে হয় 2 1 2, অর্থাৎ উপরে পাচ্ছি আমরা 2, এবং নিচে 4 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 4 1 4। এই 4 এর সঙ্গে যদি 5কে গুণ করি তাহলে 4 5 হয়ে যায় 20। আমরা পাচ্ছি হচ্ছে কত? আমরা পাচ্ছি 20 এর 2। এখন আর কি কাটাকাটি করা যায়? হ্যাঁ বন্ধুরা, আবার কিন্তু কাটাকাটি করা যায়। দেখো আমরা এখানে একটু ভুল করেছি, সেটি হচ্ছে কি, এই দেখো এই যে 4 পেয়েছে, 4-এর সঙ্গে কিন্তু উপরে 2কে আমরা কাটতে পারতাম, তাই না? কারণ 2 এবং 4 এই দুটিকেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে যদি আমরা ভাগ করি, দেখো মানে কাটাকাটি করি, 2 দ্বারা 2কে কাটলে হয় 2 1 2, আবার 2 দ্বারা যদি 4কে কাটি তাহলে হয় 2 2 4। অর্থাৎ আমরা কিন্তু এই দেখো এই কাটাকাটিটা আগের বার করিনি, তাহলে এটিকে কিন্তু আমরা উত্তর হিসাবে লিখবো না। হ্যাঁ, যতবার এখানে কাটাকাটি যাবে ততবারই কিন্তু করব, এখন আর কাটাকাটি যাবে না। তাহলে এখন আমরা উপরে পাচ্ছি 1 1 1, তাহলে এই 3টি 1কে গুণ করলে হয় 1 1 1, এবং নিচে পাচ্ছি 2 1 5, 2 এবং 1কে গুণ করলে হয় 2 1 2, 2 এর সাথে 5কে গুণ করলে হয় 5 2 10। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 10 এর 1। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা এবারে 9-এর 3 নাম্বারে কিন্তু আরও একটি হিসাব দেখতে পাচ্ছি, মানে আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এই অঙ্কটিকেও কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। তোমরা যদি এদিকে সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 10 নাম্বার আমাদেরকে বলা হয়েছে সমাধান করো। আমরা কিন্তু এখানে 3টি অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বরে বলা হয়েছে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6-এর 5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? আবারও যদি প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে একটি বাগানের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটি একটি বাগান, আমরা ধরে নিচ্ছি এটি একটি বাগান। হ্যাঁ, এই হচ্ছে একটি বাগান। এখন এই বাগানের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার, ঠিক আছে? মানে এই বাগানের ভিতরে মোট জায়গা রয়েছে হচ্ছে 20 বর্গমিটার। এখন বলা হয়েছে এর মধ্যে 6-এর 5 অংশে ফুল চাষ করা হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এই যে এতটুকু অংশে হচ্ছে ফুলের চাষ করা হয়েছে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এই যে এতটুকু অংশে ফুলের চাষ করা হয়েছে, এবং এই একটু অংশ বাকি রয়ে গেছে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এই 6-এর 5 অংশে ফুলের চাষ করা হয়েছে। এখন আমাদের বলা হচ্ছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। অর্থাৎ এই যে অংশে ফুলের চাষ করা হয়েছে এই অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার, মানে এইখানে মোট কতটুকু জায়গা রয়েছে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো আমাদের যেহেতু বের করতে বলা হয়েছে যে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার, অর্থাৎ এই ক্ষেত্রফলটাকে কিন্তু আমাদের শেষে গিয়ে লিখতে হবে, তাই না? যেহেতু আমরা এই ক্ষেত্রফলটাকে বের করব, তাহলে আমরা এটিকে কীভাবে করে সাজাতে পারি? আমরা এখানে লিখতে পারি বাগানের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এখানে কিন্তু বলা হয়েছে একটি বাগানের ক্ষেত্রফল, তার মানে কিন্তু আমরা সম্পূর্ণ বাগানটিকেই কিন্তু আমরা বুঝতে পারি। দেখো আমরা কিন্তু এই সম্পূর্ণ বাগানটিকেই কিন্তু বুঝতে পারি, তাই না? তাহলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার। আচ্ছা, তাহলে একটি বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সম্পূর্ণ অংশকে, একটি বাগান হোক, একটি মাঠ হোক, বা যা কিছুই হোক না কেন, তার সম্পূর্ণ অংশকে যখন আমরা প্রকাশ করব, মানে বলবো, সম্পূর্ণ অংশকে কিন্তু প্রকাশ করা হয় 1 দ্বারা, ঠিক আছে? 1 অংশ দ্বারা। এই 1 অংশ মানেই হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে সম্পূর্ণ অংশ বা 1 অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার। তাহলে 1 অংশের ক্ষেত্রফল যদি 20 বর্গমিটার হয়, 6-এর 5 অংশের ক্ষেত্রফল কত হবে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু 1-এর সঙ্গে এইটাকে গুণ করতে পারি, কারণ 1 অংশের ক্ষেত্রফল যা হবে তার চাইতে কিন্তু তার সাথে যদি আমরা এটিকে গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে এত অংশের ক্ষেত্রফল কত,
তাই না, কত বর্গমিটার। যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে কি, দেখো আমরা যদি আবারও প্রশ্নটিকে একটু পড়ার চেষ্টা করি, বলা হয়েছে এই বাগানের এত অংশে ফুলের চাষ করা হয়েছে, তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল কত, এটিকে আমরা কিভাবে করে বের করব, একের সঙ্গে এটিকে আমরা গুণ করব। তাহলে আমরা কি লিখব, আমরা 1 নাম্বার দিয়ে লিখব, আমরা 10-এর 1 নাম্বার দিয়ে লিখব 1 বা সম্পূর্ণ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, তাই না। আমরা লিখব 1 বা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। আমরা 1 কেন লিখলাম, কারণ আমরা জানি 1 দ্বারাই কিন্তু সম্পূর্ণ অংশকে বোঝানো হয়। আমরা লিখলাম 1 বা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। আমাদের এখানে দেওয়া রয়েছে 20 বর্গমিটার, 20 বর্গমিটার। দেখো আমাদের বলা হয়েছে 1 বা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার। সুতরাং এখন আমরা কত অংশের ক্ষেত্রফল বের করব, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে 6-এর 5 অংশের ক্ষেত্রফল, তাই না, কারণ 6-এর 5 অংশে কিন্তু ফুলের চাষ করা হয়েছে। আমরা লিখব সুতরাং 6-এর 5 অংশের ক্ষেত্রফল। আচ্ছা আমরা এখানে ডট দিব না, আমরা লিখব সুতরাং 6-এর 5 অংশের ক্ষেত্রফল। এখন 1 অংশের ক্ষেত্রফল যা হবে, 6-এর 5 অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, নিশ্চয়ই এই 20-এর সঙ্গে কিন্তু এটিকে আমরা গুণ করব, তাই না। তাহলে আমরা এইবারে লিখব হচ্ছে 20 গুণ 6-এর 5, শেষে লিখব হচ্ছে বর্গ মিটার। আচ্ছা আমাদের কিন্তু এবারে এতটুকুর কাজ শেষ। এখন দেখো যদি আমরা এটিকে গুণ করি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 20 রয়েছে, 20 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার কিন্তু উপরেও কিছু নেই, নিচেও আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 থাকে, তাই না। তাহলে কিন্তু আমরা চাইলে এই 20-এর নিচে কিন্তু মনে মনে সেই 1টিকে লিখতে পারি। আমরা লিখতে পারি 20 এবং নিচে লিখতে পারি 1। এবারে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি এখানে যা রয়েছে, অর্থাৎ 6-এর 5 রয়েছে, আমরা লিখতে পারি 6-এর 5। এখন কিন্তু আমাদের জন্য এই হিসাবটি করতে একটু সুবিধা হবে, তাই না। তাহলে এবারে দেখো আমরা যদি এই উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করি, অথবা আমরা চাইলে কিন্তু এই লাইনে বসেও কাটাকাটি করতে পারি, তাই না। তোমরা যেভাবেই মন চায় তোমরা কিন্তু সেভাবে করে সমাধান করতে পারো। যদি আমরা এই লাইনে বসেও কাটাকাটি করি, দেখো তো কোনো সংখ্যার সঙ্গে উপরে নিচে কাটাকাটি যায় কিনা। দেখো এই 20 এবং 6 এই দুটিকে কিন্তু আমরা কাটতে পারি। কত দ্বারা কাটতে পারি, আমরা কিন্তু 2 দ্বারা কাটতে পারি, কারণ 20ও একটি জোড় সংখ্যা, 6ও একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলেই কিন্তু 2 দ্বারা কাটা যায়, তাই না। তাহলে 2 দ্বারা 20কে কাটলে আমরা পাবো হচ্ছে 10, এবং 2 দ্বারা যদি আমরা 6কে কাটি তাহলে পাবো হচ্ছে 3। এখন কিন্তু আর কাটাকাটি যাবে না। দেখো তাহলে আমরা উপরে পাচ্ছি 10 এবং এখানে পাচ্ছি কিন্তু 5। তাহলে 10 এবং 5কে গুণ করলে হয় 5 10-এ 50। আমরা উপরে পাচ্ছি 50 এবং এখানে পাচ্ছি 1 এবং এখানে পাচ্ছি 3, অর্থাৎ 3 এবং 1কে গুণ করলে হয় 3 1-এ 3। তাহলে এই যে 3-এর 50 পাচ্ছি, দেখো এই যে 3-এর 50 পাচ্ছি আমরা, এখন এটিকেও কিন্তু আমরা উত্তর হিসেবে লিখতে পারি। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা আমরা বুঝতে পারি 6-এর 5 অংশের ক্ষেত্রফল হচ্ছে 3-এর 50 বর্গ মিটার। এখানে শেষে যেহেতু বর্গমিটার রয়েছে, আমরা এখানেও কিন্তু শেষে বর্গমিটার লিখে দেব। আমরা কিন্তু এটিকেও উত্তর হিসেবে লিখতে পারি, আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকেও লিখতে পারি। আবার আমরা যদি এটিকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে সেটিকেও কিন্তু আমরা উত্তর হিসেবে লিখতে পারি। যেমন দেখো এখানে রয়েছে 3-এর 50, আমরা 3কে ভাগ করব কত দ্বারা, 3কে ভাগ করব 50 দ্বারা। আমরা কিন্তু আলাদা জায়গাতে এই ভাগটিকে করব। তাহলে যদি আমরা প্রথমে 3 দ্বারা যদি 5কে ভাগ করে কয়বার ভাগছে, আমরা জানি 3 1-এ 3। এখন এই 5 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 2, পাশে রয়েছে 0, 0টাকে যদি আমরা নিচে নামিয়ে আনি তাহলে হয়ে গেল 20। এবারে দেখো তো 3-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 20-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি, আমরা জানি 3 6 18, তাই না। 7 কিন্তু আবার 21 হয়ে যেত, মানে 20-এর চেয়ে বেশি হয়ে যেত। আমরা জানি বেশি হলে কিন্তু হয় না ভাগের ক্ষেত্রে, তাই না। যার কারণে 3 6 18 আমরা লিখলাম। এবারে যদি 20 থেকে 18কে বিয়োগ করি আমরা কিন্তু পাবো হচ্ছে 2। তাহলে এই 2কে কিন্তু আর 3 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে এই 2কে আমরা কী করবো, 16-র পাশে উপরে গিয়ে লিখে দেবো 2 এবং এই 3কে লিখে দেবো নিচে। তাহলে আমরা মোট পাচ্ছি হচ্ছে 16 সমস্ত 3-এর 2। তাহলে 16 সমস্ত 3-এর 2 বর্গমিটার দ্বারা আমরা বুঝতে পারছি 6-এর 5 অংশের ক্ষেত্রফল হচ্ছে 16 সমস্ত 3-এর 2 বর্গমিটার। তাহলে উত্তরে কিন্তু আমরা এটিকেও লিখতে পারি, আবার এটিকেও কিন্তু লিখতে পারি, 3-এর 50কেও কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, তোমাদের কিন্তু বইয়ে এই উত্তরটি দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু আবার এটি দেখে ভয় পেও না, কারণ ভয় পাবার কিছু নেই, কারণ এটির যে মান অর্থাৎ এটির যে অর্থ, এটিরও কিন্তু ঠিক একই অর্থ, মানে একই মূল্য। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবার যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7-এর 6 কেজি হলে
তার কাছে কত লিটার তেল আছে। আবার যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আহমেদের কাছে মোট কিন্তু 4 কেজি তেল আছে। এখন বলা হয়েছে 1 লিটার তেলের ওজন 7-এর 6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে তার কাছে কত লিটার তেল আছে। তাহলে এই লিটারের হিসাবটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এটিকে কিভাবে করে সাজাতে পারি, এমনভাবে সাজাতে হবে যেন আমাদের এই লিটারটা শেষে গিয়ে থাকে। দেখো এখানে যেহেতু বলা হয়েছে 1 লিটার তেলের ওজন 7-এর 6 কেজি, তাই না? তাহলে এটিকে যদি আমরা একটু উল্টো করে লিখি, আমরা যদি লিখি এই 7-এর 6 কেজিতে হয় 1 লিটার, তাহলে কিন্তু দুটি কথার একই অর্থ হয়ে যায়। কিন্তু এবং আমাদের সুবিধা হয় কি, আমাদের এই লিটারটা কিন্তু শেষে চলে যায়, তাই না? আমরা জানি যেটি প্রশ্নে বের করতে হয় সেটিকে কিন্তু শেষে গিয়ে লিখতে হয়। তাহলে আমরা লিখতে পারি 7-এর 6 কেজিতে হয় 1 লিটার। তারপরে দেখো আমাদের যেহেতু এখানে 7-এর 6 কেজির হিসাব দেওয়া রয়েছে, আমরা কি করব, এখান থেকে শুরুতে 1 কেজির হিসাব বের করব। আমরা যদি 1 কেজির হিসাব বের করতে পারি তাহলে কিন্তু আমরা 4 কেজির হিসাবও বের করতে পারবো। অর্থাৎ 1 কেজিতে কয় লিটার হয় এটি যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা 4 কেজিতেও কয় লিটার হয় সেটিকেও আমরা বের করতে পারবো, কারণ আহমেদের কাছে কিন্তু মোট 4 কেজি তেল আছে, তাই না? তাহলে 1 কেজির হিসাব আমরা কিভাবে করে বের করব? আমরা শুরুতে লিখব হচ্ছে 7-এর 6 কেজিতে হয় 1 লিটার। তাহলে দেখো আমরা 2 নাম্বার দিয়ে লিখব, 7-এর 6 কেজিতে হয় 7-এর 6 কেজিতে হয় কত লিটার? আমাদেরকে কিন্তু বলা হয়েছে 1 লিটার, তাই না? আমরা লিখলাম 1 লিটার। আচ্ছা, 7-এর 6 কেজিতে হয় 1 লিটার। তাহলে আমরা কিন্তু কি করব, আমরা শুরুতে কিন্তু 1 কেজিতে কয় লিটার হয় সেটিকে কিন্তু আমরা বের করব, তাই না? কারণ হচ্ছে 1 কেজির হিসাব যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা 4 কেজির হিসাবও বের করতে পারবো। যেহেতু আহমেদের কাছে 4 কেজি তেল রয়েছে, তাহলে আমরা এখানে লিখব 1 কেজিতে হয়। আচ্ছা, 7-এর 6 কেজিতে যা হবে 1 কেজিতে কিন্তু তার চেয়ে অনেক কম হবে, যার কারণে আমরা কি করব, আমরা এই যে 1 লিটার রয়েছে, এই 1 লিটারকে ভাগ করব হচ্ছে 7-এর 6 দ্বারা। আমরা এখানে লিখব হচ্ছে 1 ভাগ 7-এর 6 এবং শেষে লিটার রয়েছে, আমরা লিখে দেব লিটার। দেখো এখন আমরা কিন্তু পেয়ে গেছি যে 1 কেজিতে কত লিটার হয়, তাই না? 1 কেজিতে হয় এত লিটার। এখন 1 কেজির হিসাব যেহেতু আমরা পেয়ে গেছি, এখন কিন্তু আমরা বের করতে পারবো যে 4 কেজিতে কত লিটার হয়। এখন আমরা লিখব হচ্ছে সুতরাং 4 কেজিতে হয়। এই 4 কেজির হিসাব আমরা কেন বের করেছি, কেন বের করব? কারণ হচ্ছে আহমেদের কাছে কিন্তু 4 কেজি তেল রয়েছে। আমাদের বলা হয়েছে যে তাহলে আহমেদের কাছে যদি 4 কেজি তেল থাকে তাহলে তার কাছে মোট কত লিটার তেল আছে, তাই না? তাহলে এখন আমরা এটিকে কীভাবে করে বের করব? আমরা লিখব সুতরাং 4 কেজিতে হয়। এখন 1 কেজিতে যে পরিমাণ হবে 4 কেজিতে কি তার বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, তাই না? এবং কত বেশি হবে? 4 গুণ বেশি হবে। অর্থাৎ এই পুরো সংখ্যার সঙ্গে আমরা কিন্তু এবারে 4কে গুণ করব, তাই না বন্ধুরা? আমরা এবারে লিখব হচ্ছে 1 ভাগ 7-এর 4 এবং এর সাথে আমরা কি করব, এর সাথে কিন্তু আমরা গুণ করে দেব 4কে। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু এতটুকুর কাজ হয়ে গেল। এবারে যদি আমরা এই গুণ অঙ্কটাকে যদি আমরা সমাধান করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে 1 কিন্তু একটি পূর্ণ সংখ্যা এবং আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 থাকে। তাহলে আমরা সেই 1টাকে যদি নিচেও লিখে দিই, দেখো আমরা উপরে এখানে লিখলাম এই 1 এবং এই 1-এর নিচে আমরা মনে মনে যে 1 ধরি সেটিকেও যদি আমরা এখানে লিখে দিই, আমরা লিখে দিলাম 1-এর 1। এরপরে এখানে রয়েছে ভাগ। আমরা জানি এই ভাগটাকে কিন্তু এইভাবে রেখে সমাধান করা যাবে না, এই ভাগ হয়ে যাবে কি, ভাগটাকে আমাদের করতে হবে গুণ। তাহলে ভাগটাকে যদি আমরা গুণ করে ফেলি, এখন দেখো ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটা রয়েছে এটিও কিন্তু উল্টো হয়ে যাবে, তাই না? অর্থাৎ 6 রয়েছে উপরে, 6 চলে আসবে নিচে, 7 রয়েছে নিচে, ও চলে আসবে উপরে। এবারে এখানে রয়েছে গুণ, আমরা লিখে দিলাম গুণ। এখন এই যে 4 দেখতে পাচ্ছি এটিও কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তার মানে এটির উপরেও কিছু নেই, নিচেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা জানি কি, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটি 1 থাকে। তাহলে আমরা যদি এই 4-এর নিচেও যদি আমরা একটি 1 লিখে দিই তাহলেও কিন্তু আমাদের এটি ভুল হবে না। তবে আমরা এটিকে 1 লিখলে আমাদের কিন্তু অঙ্কের জন্য সুবিধা হবে, তাই না? আমাদের এটি সমাধানের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা চাইলে কিন্তু এই লাইনে বসেও কাটাকাটি করতে পারি অথবা নিচের লাইনে এসেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। আমরা যদি এই লাইনে বসে কাটাকাটি করি, দেখো আমরা এই 4 এবং 6কে কিন্তু কাটতে পারবো কোন সংখ্যা দ্বারা? আমরা 2 দ্বারা কাটতে পারবো। দেখো 2 দ্বারা যদি 4কে কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 2 2 4 অর্থাৎ 2 পাবো, এবং 2 দ্বারা যদি 6কে কাটি আমরা পাবো হচ্ছে 3 2 6 অর্থাৎ 3 বার কিন্তু কাটা যাবে। আমরা লিখে দিলাম 3। এখন দেখো তো উপরে আর নিচে কি আর কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে কাটাকাটি করা যাবে? আর কিন্তু কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা এবারে কি করব, উপরে 3টি সংখ্যাকে যদি গুণ করি, 1 এবং 7কে গুণ করলে হয় 7 একে 7, 7-এর সাথে 2কে গুণ করলে হয় 7 2 গুণ
14, আমরা উপরে লিখে দিলাম 14। নিচে রয়েছে 1, 1-এর সাথে 3কে গুণ করলে হয় 3 একে 3, 3-এর সাথে আরও 1কে গুণ করলে হয় 3 একে 3, অর্থাৎ আমরা পাচ্ছি 3-এর 14। এবং এটি এর শেষে যেহেতু রয়েছে লিটার, আমরা লিখতে পারি লিটার। এটি দ্বারা আমরা কী বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি 4 কেজিতে হয় 3-এর 14 লিটার। এখন এইভাবে করে রেখেও আমরা এটিকে উত্তর হিসেবে লিখতে পারি, অথবা এটিকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে কিন্তু চাইলে প্রকাশ করতে পারি। দেখো মিশ্র ভগ্নাংশে কীভাবে নিব? আমরা 3 দ্বারা 14কে ভাগ করব। আলাদা জায়গাতে কিন্তু আমরা এই ভাগটাকে করব। হ্যাঁ, 3 দ্বারা যদি ভাগ করি, আমরা জানি 3 দ্বারা কয়বার ভাগ যায়? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, অর্থাৎ 3 4 12, 4বার ভাগ যায়। এখন এই 14 থেকে যদি আমরা 12কে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 2। এই 2কে কিন্তু আর 3 দ্বারা ভাগ করা যাবে না, যার কারণে কী করবো? এই 2কে আমরা 4-এর পাশে উপরে লিখে দেবো এবং এই 3কে লিখে দেবো নিচে। অর্থাৎ এই যে 4 সমস্ত 3-এর 2 পাচ্ছি, এটিকেও যদি আমরা লিখি অর্থাৎ 4 সমস্ত 3-এর 2 লিটার, এটিও আমাদের সঠিক উত্তর হবে। আবার এইভাবে রেখে দিলেও কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। আমরা যেভাবেই লিখি না কেন আমাদের উত্তর কিন্তু সঠিক হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর দিয়ে লিখতে পারি 3-এর 14 লিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটিও খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12-এর 5 অংশ এতিমখানায়, 8-এর 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? দেখো আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে সাজ্জাদ সাহেবের কাছে মোট কিন্তু 24,000 টাকা ছিল। তিনি কি করলেন? এই টাকা থেকে 12-এর 5 অংশ অর্থাৎ 12 ভাগের 5 ভাগ এতিমখানায় দান করলেন এবং 8-এর 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তাহলে এই দান করার পরে তার কাছে আর কত টাকা আছে এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? আমাদের কিন্তু শুরুতে বের করতে হবে তিনি যে দান করলেন এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে, এই দুটি জায়গাতে তিনি কত অংশ দান করলেন, তাই না? তাহলে এই দুটিকে যোগ করে কিন্তু আমাদের বের করতে হবে যে তিনি মোট কত অংশ দান করলেন। তারপরে আমরা কিন্তু এরপরে বের করব যে তিনি যে অংশ দান করলেন, এটিকে দান করার পরে তার কাছে আর কত অংশ অবশিষ্ট থাকে, তাই না? তাহলে সেই অবশিষ্ট অংশটা যখন আমরা পেয়ে যাব, তখন কিন্তু আমরা পেয়ে যাব যে 24,000 টাকার আর কত টাকা তার কাছে বাকি থাকে। ঠিক আছে, তাহলে এটিকে আমাদের শুরুতে কি করতে হবে? আমরা শুরুতে বের করবো হচ্ছে এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কত অংশ দান করেন। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 3 নাম্বার দিয়ে লিখব এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। আচ্ছা, এখন আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানায় যে দান করেছিলেন সেই দুটি অংশকে কিন্তু আমরা এবারে যোগ করব, তাই না? তিনি এতিমখানায় দান করেছিলেন হচ্ছে 12-এর 5 অংশ, আমরা লিখলাম হচ্ছে 12-এর 5 অংশ। এর সাথে আমরা যোগ করব কাকে? শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছিলেন 8-এর 3 অংশ, 8-এর 3 অংশ। আচ্ছা, আমরা শেষে লিখে দেব অংশ। এখন এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো আমরা ভগ্নাংশের যোগ কিন্তু এর আগে শিখেছি, তাই না? আমরা জানি ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে নিচে হর দুটি থাকে অর্থাৎ 12 এবং 8, এই দুটি সংখ্যার কিন্তু লসাগু আমাদেরকে বের করতে হয়, তাই না? তাহলে 12 এবং 8-এর লসাগু যদি আমরা বের করি, দেখো একটু আলাদা জায়গাতে কিন্তু আমরা এটিকে বের করব। 12 এবং 8-এর লসাগু যদি বের করি, দেখো আমরা প্রথমে কি করব? আমরা 2 দ্বারা, দেখো এই দুটিকে ভাগ করা যায় কিনা, আমরা কিন্তু 2 দ্বারা দুটিকেই ভাগ করতে পারবো। 2 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 6 দুগুণে 12, আমরা পাবো হচ্ছে 6। আবার 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 4। আবার দেখো আবারও কিন্তু 2 দ্বারা এই দুটিকে ভাগ করা যাবে। 2 দ্বারা 6কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3, 2 দ্বারা 4কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2। এখন কিন্তু আর ভাগ করা যাবে না, তাই না? এখন কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো। তাহলে এই পাশের সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা লসাগু পেয়ে যাব। দেখো 2 এবং 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 4-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 4 12, 12-এর সঙ্গে যদি এই 2কে গুণ করি তাহলে হয়ে যায় 12 দুগুণ 24। তাহলে এই যে 24 পাচ্ছি, এই 24 হচ্ছে কি আমাদের লসাগু। আমরা এখানে 24 লিখে দেবো লসাগু। এখন আমরা কি করব? আমরা জানি এই যে লসাগু আমরা পেয়েছি, এই লসাগুর সাথে আমরা এই নিচের সংখ্যাকে ভাগ করব এবং উপরের সংখ্যাকে গুণ করে দেব। দেখো 12 দ্বারা যদি 24কে আমরা ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 12 একে 12, 12 দুগুণ 24, অর্থাৎ আমরা কিন্তু 2 পাই। এই যে 2 পাচ্ছি, 2 এর সঙ্গে উপরের 5কে কিন্তু আমরা গুণ করে দেবো, কারণ উপরের সংখ্যাকে কিন্তু এবারে গুণ করে দিতে হয়। তাহলে 2 এবং 5কে গুণ করলে হয় 5 দুগুণ
10, আমরা পাচ্ছি 10। এবারে মাঝখানে একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবার একই রকমভাবে নিচের সংখ্যা দ্বারা আমরা এই 24কে ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 8 দ্বারা 24কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 8 24। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3। 3-এর সঙ্গে উপরের এই 3কে কিন্তু এবার আমাদের গুণ করতে হবে। তাহলে 3 এবং 3কে গুণ করলে হয় 3 3 9, আমরা পাচ্ছি 9। তাহলে দেখো আমাদের এই লাইনের কাজ শেষ। এবার নিচের লাইনে এসে আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে, নিচে রয়েছে 24, আমরা 24কে একই রকমভাবে রেখে দেবো এবং উপরে বলা হয়েছে 10 যোগ 9, অর্থাৎ 10 এবং 9কে যোগ করলে হয়ে যায় 19। আমরা এখানে লিখে দিলাম 19। তাহলে এই যে আমরা মোট পাচ্ছি হচ্ছে 24-এর 19 অংশ। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তিনি দান করেছেন 24-এর 19 অংশ, তাই না? এখন এটি যখন তিনি দান করে দিলেন, এরপরে তার কাছে আর কত অংশ বাকি থাকলো এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা জানি যে কোনো কিছুর মোট অংশকে, অর্থাৎ সম্পূর্ণ অংশটাকে কিন্তু আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? আমি কিন্তু তোমাদের একটু আগে যে অঙ্কটি করেছি সেই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এটি বলেছি। আমাদের যদি বের করতে বলা হয় যে সম্পূর্ণ মাঠের কতটুকু অংশ রয়েছে, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ মাঠের অংশটিকে 1 দ্বারা আমরা প্রকাশ করতে পারি। বা সম্পূর্ণ একটি বাগানের যদি আমাদের অংশ বের করতে বলা হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ বাগানের অংশটাকেও কিন্তু আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? তাহলে তার যে সম্পত্তি ছিল, এই তার সম্পূর্ণ সম্পত্তিকেও কিন্তু আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে তার সম্পত্তি থেকে তিনি যেহেতু 24-এর 19%, অর্থাৎ 19 অংশ যেহেতু তিনি দান করে দিয়েছিলেন, তাহলে এরপরে তার কাছে আর কতটুকু বাকি রইলো এটিকে আমরা কীভাবে করে বের করব? আমরা এই 1 থেকে কিন্তু এইটাকে বিয়োগ করে দেব। যেটা তিনি দান করে দিলেন সেটা তো তার কাছ থেকে কমেই গেল, যার কারণে আমরা 1 অংশ থেকে, অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে কিন্তু বিয়োগ করে দেব 24-এর 19কে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি, দেখো তোমরা কিন্তু নিচে নিচে করবে, হ্যাঁ, আমি তোমাদেরকে পাশে করে দেখাচ্ছি। আমরা এখন লিখতে পারি হচ্ছে অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল। এখন আমরা কি করব? সম্পূর্ণ সম্পত্তি অর্থাৎ কত? আমরা কিন্তু 1 ধরি, তাই না? সম্পূর্ণ অংশ মানে কিন্তু 1 থেকে আমরা বিয়োগ করব 24-এর 19 অংশকে, তাই না? 24-এর 19 অংশ যেহেতু তিনি দান করে দিয়েছেন, যার কারণে কিন্তু এই 24-এর 19 অংশ তার সম্পূর্ণ সম্পত্তি থেকে কমে গেল, হ্যাঁ। যার কারণে আমরা লিখলাম হচ্ছে 1 বিয়োগ 24-এর 19, শেষে আমরা লিখে দেব অংশ। এখন দেখো আমরা এবার এই বিয়োগটিকে কীভাবে করে সমাধান করব? ঠিক আগের মতো, অর্থাৎ যোগের মতো করেই কিন্তু বিয়োগটিকে সমাধান করব। এখানে দেখো আমরা 1-এর নিচে কিন্তু মনে মনে আরও একটি 1 ধরে নিতে পারি। তাহলে এই নিচের 1 এবং এই 24, এই দুটির লসাগু কিন্তু আমাদের বের করতে হয়, তাই না? আমরা জানি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু লসাগু বের করতে হয়। তাহলে 1 এবং 24-এর লসাগু কিন্তু আমরা 24ই পাবো, আমরা লিখে দিলাম 24। এখন এই নিচে যে 1 ধরেছি আমরা মনে মনে, এই 1-এর সঙ্গে আমরা 24কে ভাগ করব এবং উপরের সংখ্যার সঙ্গে গুণ করব। তাহলে 1 দ্বারা 24কে ভাগ করলে কিন্তু আমরা 24ই পাবো, তাই না? 24 একে 24, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 24। 24-এর সঙ্গে উপরের এই 1কে যদি আমরা গুণ করে দিই, কারণ উপরের সংখ্যাকে গুণ করতে হবে, 24-এর সঙ্গে উপরের 1কে গুণ করলে কিন্তু 24 একে 24 আমরা আবার পেয়ে যাব। আমরা এখানে পেয়ে গেছি 24। আমাদের কিন্তু এতটুকুর কাজ শেষ। মাঝখানে রয়েছে একটি বিয়োগ, আমরা লিখে দিলাম বিয়োগ। এখন এই নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে যদি ভাগ করি, 24 দ্বারা 24কে একবার ভাগ যাবে, তাই না? আমরা পাচ্ছি হচ্ছে 1-এর সঙ্গে উপরের এই 19কে যদি গুণ করে দিই, তাহলে 19 একে 19ই আমরা পাবো। আমরা উপরে লিখে দেবো 19। এখন দেখো আমাদের এই লাইনের কাজ শেষ। এখন নিচের লাইনে এসে আমরা নিচে দেখতে পাচ্ছি 24, আমরা লিখে দিলাম 24 এবং উপরে বলা হয়েছে 24 বিয়োগ 19। আমরা যদি 24 থেকে 19কে বিয়োগ করে দিই, আমাদের থাকবে হচ্ছে 5। তাহলে আমরা এই যে 24-এর 5 অংশ পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা এখন বুঝতে পারি তার কাছে অবশিষ্ট রইল, অর্থাৎ সাজ্জাদ সাহেবের কাছে অবশিষ্ট রইল হচ্ছে 24-এর 5 অংশ। তার যে মোট সম্পত্তি ছিল, সেই মোট সম্পত্তির 24-এর 5 অংশ কিন্তু এখন অবশিষ্ট রইল। তাহলে এই 24-এর 5 অংশে কত টাকা হয় এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে তার কাছে মোট 24,000 টাকা ছিল। তাহলে এই 24,000 টাকা থেকে তিনি যেহেতু এতিমখানায় কিছু দিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কিছু দিয়েছেন, তাই না? তারপরে তার কাছে আর 24-এর 5 অংশ রইল। এখন এই 24-এর 5 অংশে কত টাকা হয় সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? আমরা এবারে লিখব হচ্ছে তার কাছে টাকা রইল, অর্থাৎ আমরা লিখতে পারি তার টাকা রইল। তার যেহেতু মোট ছিল কত টাকা? মোট ছিল হচ্ছে 24,000, তাই না? 24,000 এর 24,000-এর কত অংশ? এখানে আমাদের যেহেতু বলা হয়েছে 24-এর 5 অংশ, তাহলে আমরা এখানে লিখতে পারি 24-এর
সরি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে 24/5, শেষে গিয়ে লিখতে পারি টাকা। আমরা লিখলাম তার কাছে টাকা রইল 24,000 এর 24/5 অংশ, মানে এবং আমরা এটিকে এখন কাটাকাটি করে যে টাকাটা পাবো সেই টাকাটাই কিন্তু তার কাছে এখন রয়ে গেল। এখন আমরা যদি এটিকে কাটাকাটি করি, দেখো এই যে যে এর রয়েছে, এই যে যে আমরা এর দেখতে পাচ্ছি, এই এর মানে হচ্ছে কিন্তু গুণ, ঠিক আছে। যে কোনো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা যদি মাঝখানে এর কথাটা ব্যবহার করি, মানে এর যদি আমরা দেখতে পাই, তাহলে এই এর অর্থ হচ্ছে গুণ। এখন এই যে যে 24,000 দেখতে পাচ্ছি, এর নিচে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, তার মানে এর নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি, তাই না? তাহলে এর নিচে যদি 1 ধরে নিই, তাহলে এই 24,000 কিন্তু উপরের সংখ্যা হয়ে গেল। এখন উপরে রয়েছে 24,000, উপরে রয়েছে 5 এবং নিচে রয়েছে এখানে 1, এখানে নিচে রয়েছে 24। তাহলে আমরা যদি কাটাকাটি করি, আমরা কীভাবে করে কাটাকাটি করতে পারি? এই দেখো, এই 24,000-এর সঙ্গে কিন্তু আমরা এই 24-কে কাটাকাটি করতে পারি, তাই না? 24-কে যদি 24 দ্বারাই কাটাকাটি করি, তাহলে 24 1-এ 24 পাবো, এবং 24,000-এর সাথে যদি আমরা 24,000-কে যদি আমরা 24, শুধুমাত্র 24 দ্বারা কাটাকাটি করি, তাহলে আমরা কিন্তু 1,000 পাবো। আমরা পাবো হচ্ছে 1, ঠিক আছে? তোমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগ করেও দেখতে পারো। তাহলে এখন কিন্তু আর কাটাকাটি যাবে না, কারণ এখানেও নিচে রয়েছে 1, এখানেও আমরা নিচে পেয়েছি 1, এবং আমরা উপরে পাচ্ছি হচ্ছে এখানে 1,000, এখানে উপরে পাচ্ছি 5। তাহলে উপরের দুটিকে যদি আমরা গুণ করে দিই, দেখো আমরা 1,000 এবং 5-কে গুণ করলে হয় 1,000 এবং 5-কে গুণ করলে হয় 5,000, আমরা লিখে দেবো 5,000। এবং নিচে আমরা পাচ্ছি কত? নিচে পাচ্ছি কিন্তু 1 এবং 1, 1 এবং 1-কে গুণ করলে হয় 1 1 1। অর্থাৎ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে, তাহলে সেই সংখ্যাকে, সেই 1-কে কিন্তু কখনোই লিখতে হয় না, তাই না? কারণ এই যে যে 5,000 দেখতে পাচ্ছি, এর নিচে তো এমনিতেই একটি আমরা মনে মনে 1 ধরে নিই, তাই না? যার কারণে কিন্তু 1টাকে আমরা লিখবো না। তাহলে এই যে যে 5,000 টাকা পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি এখন তার কাছে অবশিষ্ট রইল 5,000 টাকা। আশা করি সকলেই তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।